অঙ্কিতা, নম্রতা, বীর আর রাজু সুন্দরবনের জঙ্গলের সীমাতে দাঁড়িয়ে নিজেদের নষ্ট হয়ে যাওয়া গাড়িটার দিকে তাকিয়েছিল। রাজু, আমি তোমাকে বারণ করেছিলাম এই খারাপ গাড়িটা না নিয়ে আসতে, কিন্তু জানি না কেন তোমার গাড়িটা এত পছন্দ কেন। ভুলে যেও না অঙ্কিতা, এই গাড়িতে করেই কিন্তু আমরা মুম্বাই থেকে সুন্দরবন পর্যন্ত ড্রাইভ করে এসেছি। সেসব তো ঠিক আছে, কিন্তু আমরা এরপর এগোবো কি করে? এখন কি আর করা যাবে? তার মানে আমরা আর জঙ্গলে ক্যাম্পিং করতে পারবো না? হঠাৎ করে ওদের চারজনের কানে একজন ব্যক্তির শব্দ এলো। এমনিতেও আপনারা এই গাড়িতে করে বেশি দূর যেতে পারতেন না স্যার। সামনে একজন লম্বা চওড়া মানুষ একটা জিপ নিয়ে দাঁড়িয়েছিল, আর ওদের সবাইকে দেখে সে হাসছিল। আমার নাম হলো কালু স্যার, আমি গাইডও আর ড্রাইভারও। যদি এই জঙ্গলে আপনারা ঘুরতে চান তাহলে আমার জিপে বসে পড়ুন। এখানে যারা আসে তাদের মধ্যে বেশিরভাগ ট্যুরিস্ট আমার জিপে বসেই এই জঙ্গলে ঘুরে বেড়ায়। ওরা চারজনে কালুর জিপের উপর বসে পড়ল। কালু ওই জিপটাকে জঙ্গলের কাঁচা রাস্তার উপর দিয়ে নিয়ে যেতে থাকলো। তখনই ওদের চারজনের নজর জঙ্গলের ভিতর তৈরি করা একটা পাকা রাস্তার উপর পড়ল। কালু, এই পাকা রাস্তাটা কোন দিকে যাচ্ছে? এটা শুনেই কালু ভীষণ ভয় পেয়ে গেল। স্যার, এই রাস্তাটা সবে তৈরি হয়েছে, এটা নিয়ে চিন্তা করবেন না, আমরা সামনের রাস্তা দিয়েই এগোবো। কি আজে বাজে কথা বলছো তুমি? আমরা এই পাশের ভালো রাস্তাটা দিয়েই যাব। স্যার, আপনারা আমার কথা বুঝতে পারছেন না। এই রাস্তার মধ্যে মাঝে মাঝে অদ্ভুত সব রহস্যময় ঘটনা ঘটে, বুঝলেন? আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, রহস্যময় ঘটনা আমরা দেখতে চাই। বাধ্য হয়ে কালুকে জিপটাকে নিয়ে ওই পাকা রাস্তার উপর দিয়েই যেতে হলো। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে জিপটা থেমে যায়। তুমি জিপটা কেন থামিয়ে দিলে কালু? কালু সাথে সাথে জিপ থেকে নেমে দেখতে থাকলো। ওয়াও, কি সুন্দর আর বড় একটা প্রাসাদ! অঙ্কিতার কথা শুনে তিনজন বন্ধুই আশ্চর্য হয়ে সেই বাংলোটাকে দেখতে থাকলো। কালু, তুমি তো বললে না যে এখানে এত বড় সুন্দর একটা বাংলো আছে? হয়তো এটা আমাদের মতো ট্যুরিস্টদের জন্য কোনো বড় মনের বড় লোক মানুষ বানিয়েছে। রাজু সবে এই কথাটা বলল, তখনই তাদের সামনে একজন বুড়ি এসে বলতে শুরু করলো। তোমরা সবাই কারা? কেন, তুমি কি কোনো পুলিশ অফিসার নাকি? যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এই প্রাসাদের ভিতরে যাওয়ার চিন্তাও করো না, কারণ কিছুদিন আগেই এখানে এই প্রাসাদের কোনো চিহ্ন মাত্র ছিল না। ও নিজের শিকারকে ফাঁসানোর জন্য এমনই করে থাকে। তাহলে তুমি এটা বলতে চাইছো যে এই বাংলোটা কিছুক্ষণ আগে নিজের থেকে এখানে এসে বসে পড়েছে? এটা কি করে সম্ভব? বুড়ি ভদ্রমহিলা ওদের সবার দিকে তাকিয়ে ভারী গলায় বলল, নাস 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 নাস, ওর কাছে এরকম করাটা খুব একটা কঠিন নয়। তখনই হঠাৎ করে ওখানে বৃষ্টি শুরু হয়ে গেল। চলো সবাই ভেতরে যাওয়া যাক, না হলে এই বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাব। কিছুক্ষণ পর অঙ্কিতা, নম্রতা, রাজু আর বীর আশ্চর্য হয়ে সেই পুরনো বাংলোটাকে দেখতে শুরু করলো। ঠিক তখনই ওরা সেই ড্রাইভারের কণ্ঠস্বর শুনতে পেল। আমি আপনাদের সকলকে এখনই বলে রাখছি, আমার কিন্তু এখানে ঠিকঠাক মনে হচ্ছে না কিছু। আমাদের সকলের এখান থেকে ফিরে যাওয়া উচিত। কালুর কথা শুনে বীর ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, দেখো কালু, তোমরা গ্রামবাসীরা এখনো পুরনো দিনেই বেঁচে আছো। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। বীর ঠিকই বলছে কালু, বাইরে বৃষ্টি হচ্ছে আর অনেক রাতও হয়ে গেছে। আমাদের রাত কাটানোর জন্য এই বাংলোর থেকে ভালো কোনো জায়গা আর একটাও পাবো না আমরা। আর তুমি দেখতে পাচ্ছ না যে এই বাংলোর ভিতরে
আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র রয়েছে। সেই সব কিছু দেখেই তো আমি আপনাদের সকলকে বলছি। কথায় বলে যে এই এলাকাতে একজন জিন থাকে স্যার। আর যে বাংলোতে আপনারা দাঁড়িয়ে আছেন, বিশ্বাস করুন এই বাংলোর কথা আমি কোনোদিনও শুনিনি। বরং আমি তো এটা বুঝতে পারছি না যে এক রাতের মধ্যে এই বাংলো কি করে তৈরি হয়ে গেল। দেখো কাল্লু, তুমি এখান থেকে যেতে চাইলে তবে তুমি যেতেই পারো, আর সকাল 9টার সময় এখানে চলে আসবে। আমরা 4 জন এখানেই থাকবো। কালু ভয় পেয়ে সেই বাংলো থেকে বাইরে বেরিয়ে গেল। ও বাংলো থেকে সবে বাইরে বেরিয়েছিল, তখনই ও নিজের কানে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। তখনই কালুর আশেপাশে হঠাৎ করে কালো ধোঁয়া ঘুরতে শুরু করলো। তখনই সেই কালো ধোঁয়ার ভিতর থেকে একটা ভয়ঙ্কর মানবাকৃতির রূপ বেরিয়ে এলো, যার শরীর অর্ধেক ছিল কেবল। সেই ভয়ঙ্কর মানুষের একটা চোখ, একটা হাত আর একটাই পা ছিল, আর একটা পা তো ছিলই না। ও নিজের লাল চোখ দিয়ে কালুর দিকে দেখতে থাকলো। কে তুমি? দেখো, আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিনও আর এখানে আসবো না। তখনই সেই অর্ধেক ভয়ঙ্কর মানুষ বিদ্যুতের গতিতে কালুর সম্মুখে এসে দাঁড়ালো। সে তার এক হাত দিয়ে যেই কালুর একটা হাত চেপে ধরল, হঠাৎ করে কালুর শরীর থেকে মাংস ওর কঙ্কালের থেকে আলাদা হয়ে গেল। চোখের নিমেষে কালু কঙ্কালে রূপান্তরিত হয়ে গেল। অঙ্কিতা, যে নম্রতার সঙ্গে কথা বলছিল, হঠাৎ করে চমকে গিয়ে নম্রতাকে বলে সে, নম্রতা, মনে হলো আমি কাল্লুর চিৎকার শুনলাম। অঙ্কিতা, তুমি মনে হয় ভুল শুনেছ। তখনই রাজু 3 জনের দিকে তাকিয়ে বলে, দেখো ভাই, জঙ্গলের এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আসার পর আমার সারা শরীরে কিন্তু ভীষণ ব্যথা করছে। আমি এখন ঘুমাতে গেলাম। তোমরা 4 জন যে যার নিজের মতো ঘর দেখে নাও। কিছুক্ষণ পরে ওরা 4 জন আলাদা আলাদা ঘরে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ল। নম্রতা চোখ বুজে শুয়ে পড়েছিল। ঠিক তখনই হঠাৎ করে ওর মনে হলো যেন কেউ একটা ওর সামনে দাঁড়িয়ে আছে। নম্রতা নিজের চোখ যেই খুলল, সে দেখতে পেল যে সামনে রাজু দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। এটা কি ধরনের অসভ্যতামি রাজু? তুমি আমার ঘরের ভিতরে কি করছো? আমি তোমাকে কিছু দেখাতে চাই নম্রতা। কি দেখাতে চাও? আগে আমার সঙ্গে চলো, তারপর দেখাচ্ছি। রাজু নম্রতাকে বাংলোর বাইরে নিয়ে এলো। বাইরে তো কিছুই নেই। তখনই হঠাৎ করে রাজু একটা ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে অর্ধেক মানুষে পরিবর্তিত হয়ে নম্রতার দিকে দেখতে শুরু করল। নিজের সামনে ওরকম ভয়ঙ্কর অর্ধেক মানুষকে দেখে নম্রতার গলা থেকে চিৎকার বেরিয়ে এলো। নম্রতার চিৎকার শুনে রাজু, বীর আর অঙ্কিতা ভয় পেয়ে বাংলোর বাইরে বেরিয়ে এলো। তখনই সেই অর্ধেক ভয়ঙ্কর মানুষ নিজের ভয়ঙ্কর হাতের দ্বারা নম্রতার গলা চেপে ধরল। নম্রতার শরীরের মাংস তার কঙ্কালের থেকে আলাদা হতে শুরু করল, আর সে কঙ্কালে পরিবর্তিত হয়ে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অঙ্কিতা চিৎকার করে বলে উঠল, তার মানে ওই বৃদ্ধ মহিলা ঠিকই বলছিলেন। অঙ্কিতা সবে এইটুকু বলেই ছিল, ঠিক তখনই সেই অর্ধেক মানুষ দ্রুত বেগে অঙ্কিতার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে একটা বিস্ফোরণের সঙ্গে অঙ্কিতার শরীর পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। রাজু আর বীর ভয়ে কাঁপতে শুরু করল। ঠিক তখনই সেই বুড়ি ভদ্রমহিলা হাতে লাঠি নিয়ে ওখানে পৌঁছল। উনি আসতেই সেই ভয়ঙ্কর মানুষ ধোঁয়া হয়ে সেখান থেকে উধাও হয়ে গেল। তাড়াতাড়ি এখান থেকে চলো, আমি ওকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। কিছুক্ষণ পর বীর আর রাজু জঙ্গলে একটা কুঁড়ে ঘরে দাঁড়িয়েছিল। রাজু কাঁপতে কাঁপতে ওই বুড়ি ভদ্রমহিলাকে বলে, আচ্ছা, ওই ভয়ঙ্কর রাক্ষসটা কে ছিল? অর্ধেক মানুষ। ভাগ্য ভালো যে আমি তোমাদের ওখান থেকে এখানে জীবিত নিয়ে এসেছি। ও আমাদের চোখের সামনে আমাদের বন্ধু অঙ্কিতা নম্রতাকে মেরে ফেলেছে।
আপনাকে বলতেই হবে যে ও কেন আপনাকে দেখে উধাও হয়ে গেল। কে ও? বুড়ি ভদ্রমহিলা অদ্ভুত অঙ্গভঙ্গিতে ভারী গলায় ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, নাসনাস জিন। নাসনাস জিন? নাসনাস এক ধরনের জিন হয়। যখন কোনো জিন কোনো মনুষ্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে আর সেই মহিলা যখন সন্তান জন্ম দেয়, সে অর্ধেক জিন আর অর্ধেক মানুষ হয়। তার অর্ধেক শরীর নজরে পড়ে না, আর যে অর্ধেক শরীরটা দেখা যায় সেটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। সে যে কারো রূপ ধারণ করতে পারে, সে সব কিছুই করতে পারে। কিন্তু আপনি ওর ব্যাপারে এত কিছু কি করে জানেন? কারণ ও আমারই সন্তান। আমার নাম হলো নীলিমা। 50 বছর আগে আমি সুন্দরবনের ঘন জঙ্গলটাকে নিজে চোখে দেখতে এসেছিলাম, আর তখনই আমার বন্ধু রাহুল আমাকে বলে, আমার মনে হয় যে আজ রাতে আমাদের এখানেই থেকে যাওয়া উচিত। তুমি ঠিকই বলেছ, জঙ্গলে রাত্রেবেলায় ক্যাম্পিং করার মজাটাই আলাদা হয়। তখনই হঠাৎ করে একটা বুড়ো ওখানে এসে আমাদের দুজনকে দেখতে লাগলো। তোমরা দুজন এখন এই জঙ্গল থেকে বাইরে যাওনি? এত রাতে তোমরা জঙ্গলে কি করছো? আজ রাতে আমরা এই জঙ্গলেই থাকবো, এরকম কথা মাথাতেও এনো না। তোমরা জানো না যে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর, কারণ এই এলাকাতে রাত্রিবেলা যেই থাকে না কেন, পরের দিন সকালে সে আর জীবিত থাকে না। যদি তোমরা দুজন সুস্থ মতো বাড়ি ফিরতে চাও তাহলে এখনই পালিয়ে যাও। এতটুকু বলে সেই বুড়োটা ওখান থেকে চলে যায়। রাহুল আমাকে বলল, আমার তো এই বুড়োটাকে দেখে পাগল মনে হলো। ছাড়ো, এখানেই আমরা টেন্টটা টাঙাই। আমি আর রাহুল জঙ্গলেই টেন্ট তৈরি করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতের পরে হঠাৎ করেই আমি কানে একটা চিৎকার শুনতে পেলাম। আমি যেই নিজের টেন্ট থেকে বেরিয়ে এলাম, আমার সামনে তখন রাহুলের লাশ পড়েছিল। তখনই হঠাৎ আমি খুব দ্রুত উড়ে গিয়ে টেন্টের ভিতরে নিচে থেকেই চলে এলাম। আমার যেন মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি আমার শরীরের ওপর প্রবলভাবে জোর খাটাচ্ছে। আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকালে যখন আমি চোখ খুললাম, তখন আমি আমার পেট দেখে খুব ভয় পেয়ে গেলাম। তারপর কি হলো? পরের দিন সকালে আপনি আপনার পেট দেখে ভয় পেয়ে গেলেন কেন? কারণ আমার পেটে ওই জিনের সন্তান ছিল। তারপর থেকে আমি চাইলেও এই জঙ্গল থেকে বেরোতে পারিনি। প্রথমে ওই জিন আমাকে এই জঙ্গল থেকে বেরোতে দিত না, আর এখন আমার সন্তান এই জঙ্গল থেকে আমাকে বেরোতে দেয় না। এটা বলেই হঠাৎ করে ওই বুড়ি ভদ্রমহিলা অজ্ঞান হয়ে গেল। পরের মুহূর্তে সেখানে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে সেই কালো ধোঁয়া সেই ভয়ঙ্কর অর্ধেক মানুষে পরিবর্তন হয়ে গেল, আর ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলো। কিছু মুহূর্তের মধ্যেই ওরা দুজন চেঁচিয়ে উঠল, আর চারিদিকে অন্ধকার হয়ে গেল, আর ওদের দুজনের কঙ্কাল জঙ্গলের মধ্যে পড়েছিল। তখন মাঝরাত হবে। গ্রামের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ভীমা রাতের সময় জমিতে সেচ দেওয়ার কথা ভাবছিল, কিন্তু ওর স্ত্রী রুক্মিণী ওকে যেতে বারণ করছিল। যদি তুমি তোমার জমিতে সেচ দিতে চাও তাহলে তুমি সকালে যেও, এত রাতে যাওয়ার কি প্রয়োজন? তুমি কি শুনতে পাচ্ছ না? কুকুরের কান্নার আওয়াজ সমানে পাওয়া যাচ্ছে। জমিটা এখনই চাষ করতে হবে আমাকে, আর আমি সকালে যাব না। আমাকে কিন্তু এক্ষুনি যেতে হবে, নাহলে সব ফসল নষ্ট হয়ে যাবে। রাত্রিবেলা তো ওরা এমনিতেই চেঁচামেচি করে। সবাই বলে যে যখনই রাতের সময় কুকুর কাঁদে তখন ওই জঙ্গলের পুরনো ভাঙা বাড়ির কাছে কোনো অশুভ ঘটনা ঘটেই থাকে, আর লোকেরা রহস্যময়ভাবে ওখান থেকে উধাও হয়ে যায়, যার পরে গিয়ে আর কোনো খোঁজ পাওয়া যায় না। তুমিও না রুক্মিণী, সত্যি পারো বটে। আমি এইসব কিচ্ছু মানি না।
না গো, তুমি আমার কথাটা শোনো। আজ তুমি যেও না, আমার কিছুই ঠিক লাগছে না। আমাকে আটকেও না তুমি রুক্মিণী, আমি একা যাচ্ছি না তো, আমার বন্ধু রাজনকেও তো সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এতটুকু বলেই ভীমা চলে গেল। শীতের রাতে রাজন আর ওর প্রতিবেশী ভীমা জমিতে সেচ দিতে ওখানে পৌঁছল। আর সেদিন খুব ঠান্ডা পড়েছিল। ওরা দুজনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আগুন জ্বালালো। ওরা দুজন ওই অশুভ পোড়ো বাড়ির থেকে খুব একটা বেশি দূরে ছিল না। হঠাৎ করেই ওরা দুজনে এক মহিলার ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল। মহিলার ওই চিৎকার শুনে ওরা দুজনে খুব ভয় পেয়ে গেল। তাদের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ভীমা, তুই কোনো আওয়াজ পেলি? ভীমা যে নিজের নামের মতোই একজন শক্তিশালী পুরুষ ছিল, আর সে বলল, হ্যাঁ, আমিও সেই চিৎকারটা স্পষ্টভাবে শুনতে পেলাম, যেটা ওই দিক থেকে এসেছে মনে হয়। তখনই হঠাৎ করে বাঁচাও বাঁচাও এর সাথে কান্না আর চিৎকারের শব্দ আবার শুনতে পাওয়া গেল। এই সব শুনে দুজনেই বিচলিত হয়ে গেল। হঠাৎ করেই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ভীমা নিজের হাতে লাঠিটা তুলে ধরল আর পোড়ো বাড়ির দিকে এগোতে থাকল। এসব কি পাগলামি করছিস তুই ভীমা? আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। আমি তো এমনিতেও আজ রাতে আসবই না বলেছিলাম, শুধু তোর কথাতেই এখানে এসেছি। হ্যাঁ, ভীতু কোথাকারে, একবার ভেবে দেখ, যদি কেউ ওখানে সত্যিই বিপদে পড়ে থাকে তাহলে কি তাকে আমরা সাহায্য করব না? ওকে এমনি ছেড়ে দেবো নাকি? বোকা কোথাকারে। ভীমার এই প্রশ্নে রাজন চুপ হয়ে গেল। আর ভীমা দৌড়তে দৌড়তে কিছুক্ষণের মধ্যেই ওই ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করল। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজনেই ঘন জঙ্গলের মধ্যে চলে এলো। ঘন অন্ধকারের মধ্যে ওরা দুজন চোখ বড় বড় করে দেখার চেষ্টা করছিল। আর ঠিক তখনই আরও একবার ওই মহিলার চিৎকার ওরা শুনতে পেল। ভীমা আর রাজন চিৎকারের দিকেই ছুটতে থাকল। ওরা দুজন কিছুটা পথ গিয়েছে, আর তখনই সামনে থেকে কেউ যেন দৌড়ে এলো আর সোজা ভীমার সঙ্গে ধাক্কা খেল, আর দুজনেই খুব জোরে মাটিতে পড়ে গেল। ভীমার সঙ্গে ধাক্কা খেয়েছিল একজন মহিলা। ভয়ের চোটে সে ভীমাকে জড়িয়ে ধরল আর চিৎকার করে বলতে থাকলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। এইটুকু বলেই ও ভীমার উপরেই নিজের জ্ঞান হারিয়ে ফেলল। ও ভীমার কোলের উপরেই শুয়েছিল। ভীমা ওর সৌন্দর্য দেখে নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলল আর রাজনের দিকে তাকিয়ে বলল, যা, তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয়, ওকে জ্ঞানে ফেরানোটা খুব দরকার। আরে মাথা ঠিক কর ভীমা, আমার কিন্তু গন্ডগোল মনে হচ্ছে। একবার ভালো করে দেখ, এখানে এই মহিলাটা ছাড়া আর কোনো মানুষকে আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, যদি তুই না যাস তাহলে আমি নিজেই গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। রাজন জল আনতে ওখান থেকে চলে গেল। আর ওখান থেকে কিছু দূরেই ওই অপয়া পোড়ো বাড়িটা ছিল, আর তার পাশেই একটা পুরনো কুয়োও ছিল। রাজন ওই কুয়োর কাছে যেই পৌঁছল, হঠাৎ করে ওই বাড়ির মধ্যে থেকে অনেক ঘুঙুরের শব্দ এলো। আর দেখতে দেখতেই গোটা বাড়িটাই আলোয় ঝলমল করে উঠল। আর তখনই রাজন ভীমার ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল। রাজন তাড়াতাড়ি ভীমার কাছে যেতে থাকল, কিন্তু যখনই ও ভীমার কাছাকাছি পৌঁছল, তখন সামনের দৃশ্য দেখেই ওর গায়ের লোম দাঁড়িয়ে গেল। ওর সামনে একজন খুব ভয়ঙ্কর কালো মহিলা দাঁড়িয়েছিল, আর ভীমার রক্তাক্ত মৃতদেহটা মাটির উপর পড়েছিল। দেখতে না দেখতেই ওই ভয়ঙ্কর দেখতে কালো মহিলাটা ভীমার মৃতদেহ থেকে মাংস খেতে শুরু করল। এটা দেখেই রাজন চিৎকার করে উঠল। রাজন পালিয়ে যাওয়ার আগেই হঠাৎ করে রাজনকে কিছু অশরীরী আত্মা ঘিরে ধরল, আর তাদেরকে দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। হঠাৎ করেই ওই ভয়ঙ্কর কালো মহিলাটা রাজনের বুকের উপর এসে বসল। রাজনের ভয়ঙ্কর আর্তনাদ সমস্ত নিস্তব্ধতাকে চূর্ণ করে দিল।
পরের দিনই ভীমা আর রাজনের নিখোঁজ হওয়ার খবর জঙ্গলে আগুনের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের এক ব্যক্তি গ্রাম প্রধানকে জিজ্ঞেস করল, প্রধান মশাই, এবার ব্যাস অনেক হয়েছে। যখন যখন এই গ্রামে কুকুররা কাঁদে তখনই কিছু না কিছু অঘটন ঘটে। এখানকার বাসিন্দাদের উধাও হয়ে যাওয়ার ঘটনা আমাদের দাদু ঠাকুরদা বা তাদেরও আগে থেকে কিন্তু হয়েই চলেছে। আমরা কিছুই করতে পারছি না। আর কতদিন আমাদের বাড়ির সন্তানেরা এভাবে জঙ্গলে গিয়ে রহস্যময়ভাবে হারিয়ে যেতে থাকবে? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি এই ব্যাপারে চিন্তা করছি না? ওই পোড়ো বাড়িটাকে ভাঙার চেষ্টা অনেকবার করা হয়েছে। যখনই ওটাকে ভাঙা হয়েছে পরের দিনই সেটা আবার নতুনভাবে তৈরি হয়ে একই জায়গায় রয়ে গেছে। তাহলে এটার মানে তো একটাই যে আমাদের সকলকে এবার এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, কারণ এই রহস্য থেকে আর পর্দা উঠবে না। অনেক তান্ত্রিক আর বাবারা এটা কিন্তু জানার চেষ্টা করেছে, কিন্তু তারা জানতে পারেনি, বরং অনেকে নিজেদের প্রাণও হারিয়ে ফেলেছে। কিন্তু এইবার আমি একজন নাম করা বড় তান্ত্রিক অঘরীকে ডেকেছি। কথায় বলে যে সে এতটাই শক্তিশালী যে ভূতকাল আর ভবিষ্যতেও নির্দ্বিধায় যাতায়াত করতে পারে সে। তখনই গ্রামবাসী সবাই তান্ত্রিক অঘোরার কথা শুনতে পেল। আলোক নিরঞ্জন। অঘোরা প্রধানের সামনে এসে দাঁড়াল। প্রধান হাত জোর করে তখন সমস্ত পরিস্থিতির কথা জানালো। অনেক রাত হয়ে গেছে, এটাই সঠিক সময়। এসো আমার সঙ্গে। আর হ্যাঁ, এই গ্রামে যার কাছে যত পেট্রোল আছে সব নিয়ে এসো। আর সব গ্রামবাসীরা একত্রিত হয়ে আমার সঙ্গে ওই পোড়ো বাড়িতে চলো। এইটুকু বলেই সব গ্রামবাসীরা ওই তান্ত্রিকের সঙ্গে পোড়ো বাড়ির কাছে এলো। তান্ত্রিক অঘোরা নিজের চোখ বন্ধ করল। অঘোরা চোখ বন্ধ করতেই খুব জোরে হাওয়া বইতে শুরু করল। কিছুক্ষণ পরেই হঠাৎই অঘোরা চোখ খুলে বলল, আলোক নিরঞ্জন। আপনি কি আপনার দৈবিক দৃষ্টি দিয়ে কিছু দেখেছেন বাবা? হ্যাঁ প্রধান, দেখেছি। আমি ভূতকালে গিয়ে সব কিছু দেখেছি। তান্ত্রিক অঘোরা চিৎকার করে বলল, কালো, ওর নাম হচ্ছে কালো। বহু বছর ধরে এখানকার যুবকদেরকে হত্যা করে তাদের শরীরের মাংসের সঙ্গে সঙ্গে তাদের হাড়ও চিবিয়ে খেয়ে নেয় সে। তান্ত্রিক অঘোরার কথা শুনে সব গ্রামবাসীদের চোখে ভয় ফুটে উঠল। এটা ইংরেজদের আমলের কথা। এই গ্রামটা বিপ্লবীদের গ্রাম নামে পরিচিত ছিল। সেই সময় একজন মহিলা এখানে এই পোড়ো বাড়িতে থাকত, যার নাম কালো ছিল। কালো একজন ভীষণ সুন্দরী আর ভয়ঙ্কর নারী ছিল, যার না জানি কতজন ইংরেজ অফিসারদের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। কালো কালা জাদুতে পারদর্শী ছিল। শয়তানকে খুশি করার জন্য আর সারা জীবন সুন্দরী দেখানোর জন্য ও গ্রামের মহিলা আর পুরুষদেরকে ইংরেজদের দ্বারা জোর করে ধরে তাদের বলি দিয়ে দিত, আর বলি দিয়ে সে তাদের কাঁচা মাংস চিবিয়ে খেত। এই ব্যাপারটা যখন বিপ্লবীরা জানতে পারল, তখন তারা কালোকে জ্যান্ত দেওয়ালে আটকে দিল। কিন্তু কালো তার আত্মার চুক্তি শয়তানের সঙ্গে করে ফেলেছিল। মৃত্যুর পর কালো একজন শয়তান হয়ে উঠেছে, কিন্তু এখন ওর সময় শেষ। এইটুকু বলেই অঘোরা খুব জোরে জোরে মন্ত্র পড়তে লাগল। দেখতে দেখতেই হঠাৎ করেই ওই পোড়ো বাড়ির দেওয়াল ফেটে সেখান থেকে ভয়ঙ্কর কালো দেখতে একজন মহিলা বেরিয়ে এলো। কে রে তুই? কিন্তু অঘোরা ওর প্রশ্নের কোনো উত্তর দিল না। ও নির্ভয়ে সেই মহিলার দিকে এগিয়ে গেল, আর হঠাৎ করেই অঘোরা কালোর হাত ধরল। যখনই ও কালোর হাতটা চেপে ধরল, ও খুব জোরে চিৎকার করতে লাগলো, তোমরা ওর উপরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দাও। সবাই ওর উপরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল। আর দেখতে দেখতেই ওই কালো পুড়তে লাগলো আর খুব ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে লাগলো। হঠাৎ করেই ও ধোঁয়ার মতো পরিবর্তিত হয়ে মাটির মধ্যে মিশে গেল, আর ওই পোড়ো বাড়িটা নিজের থেকেই ভেঙে গিয়ে পড়ে গেল।